আসসালামু আলাইকুম। সৌমিক এইচএসসি অ্যান্ড কেরিয়ারের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে যে টপিকটা আছে সেটা হলো বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে যে আইসিটির যে ব্যাপক যে পরিসর এবং ব্যবহার, সেই ব্যবহারটা নিয়েই পুরো টপিকটা আলোচনা। তো আজকে আমরা যেহেতু প্রথম অধ্যায়ে ক্লাসটা করব, তবে এই অধ্যায়ে অনেক বিস্তারিত তোমাদের আলোচনা আছে, অনেক বিস্তারিত। এগুলো তোমাদের বেশিরভাগই তোমরা যদি বই যদি না পড়ো তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবো না, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ নৈর্ব্যক্তিক টিকগুলো হবে এবং কিছু সিকিউ আসতে পারে। তো সৃজনশীলও আসতে পারে। সেক্ষেত্রে নৈর্ব্যক্তিকের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয় প্রথম অধ্যায়কে, কারণ এই অধ্যায়ের যে বর্তমানে যে আইসিটির যে ব্যাপক যে পরিসর, এই পরিসরটা আমাদের আলোচনা করা হয়েছে এবং তার ভিতর থেকে আমাদের যে মেন যে টপিকগুলো, যেগুলো পড়লেই নয়, যেগুলো পড়াই লাগবে সামনে, যেহেতু তোমাদের পরীক্ষা, যারা 26-এর এইচএসসি পরীক্ষার্থী আছো, তো সেক্ষেত্রে আমাদের যেগুলো মেন টপিক, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবে। এবং তোমাদের যদি বই থেকে দাগানো লাগে বইয়ের টপিকগুলো, কোন টপিকগুলো আমাদের পড়লে সবচেয়ে বেস্ট হবে, তো এই টপিক নিয়েও আমরা একদিন অনলাইনের ডিজিটাল ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে যে আলোচনার ক্লাস, এই আলোচনার ক্লাসটা আমরা শুরু করি। তো চলো শুরু করা যাক। আমাদের ডান সাইডে, বোর্ডের ডান সাইডে আমরা লিখে রেখেছি যে আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করবো, সেই টপিকের ভিতরে আছে কি বিশ্ব এবং বাংলাদেশ। আইসিটিতে ব্যবহারে যে বিশ্ব এবং বাংলাদেশের যে তফাৎটা এবং এদের বিশ্ব যেভাবে আইসিটিকে ব্যবহার করে, টেকনোলজিকে ব্যবহার করে কতটা দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আর কি আমাদের আলোচনা করা হচ্ছে। তো বিশ্ব এবং বাংলাদেশের ভিতরে আমরা যদি একটু দেখি যে টপিকের ভিতরে মূল যে টপিক, সেই টপিকটা আমরা যদি একটু নিয়ে আসার চেষ্টা করি। আমাদের প্রথমেই থাকবে হলো যোগাযোগ। হ্যাঁ, যে আমরা এই যে আইসিটির যে ব্যবহার করে আমরা যে যোগাযোগ যে ব্যবস্থাটা, এই যোগাযোগ ব্যবস্থাটা অনেক অনেক উন্নত করে ফেলছে। আগে হতো কি, আমাদের বাপ এবং দাদাদের কাছ থেকে শোনা যে তারা অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে আর কি পোস্ট অফিসে যেয়ে তাদের খামগুলোকে, তাদের নির্দিষ্ট কিছু কথা, সেই কথাগুলো তার বন্ধুর কাছে বা তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাতে হতো। এবার দেখা যাচ্ছে অনেকেই এমন হতো যে তার কর্মক্ষেত্রের ক্ষেত্রে সে যেখানে অবস্থান করছে তার থেকে তার অনেক দূরে, যে তার কর্মক্ষেত্র এবং বাসা থেকে ডিস্টেন্সে অনেক বেশি। তো এই ক্ষেত্রে অনেকের হতো কি, বাপ মা বা আত্মীয় স্বজন কাছের কেউ অসুস্থ হলে বা মারা গেলে সেক্ষেত্রে তার জানতে অনেক দেরি হয়ে যেত। তো এক্ষেত্রে আমাদের যে তাদের এবং সেই সকল মানুষদের যাদের এই আত্মীয় স্বজনগুলো মারা যেত, তাদের যে মনের যে প্রাদুর্ভাব, এবং সেগুলোকে বলে আসলে বোঝানো যাবে না। কারণ বর্তমানে যে আইসিটির যে অগ্রগতিটা আমরা দেখতে পাচ্ছি, এই অগ্রগতিটার কারণেই কিন্তু এই যে এখন থেকে আমরা কি করতে পারছি, ইমেল করতে পারছি। এবং আমাদের হাতে এখন, সবার হাতে, তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটাও দেখছো একটা কি সেলফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে, অনেকেই কম্পিউটারের মাধ্যমে ক্লাসগুলো করে থাকছো, তাই না? তো এই যে তোমরা যে ক্লাসগুলো দেখছো বা ক্লাসে তোমরা উপস্থিত আছো, এগুলো কিন্তু এই যে বিজ্ঞানের যে আইসিটির যে অবদান বা আইসিটির যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে তোমার নির্দেশন করে। তো সেক্ষেত্রে আমরা যেগুলো যে যোগাযোগের মাধ্যমে যে কনফারেন্স, হ্যাঁ, অনেক সময় হয় কি, অনেক অনেক অফিস আদালত তাদের নিজস্ব যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো চালায় তাদের কনফারেন্সিং কলের মাধ্যমে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় গ্রুপিং কল, যে গ্রুপিং কলগুলো তোমার ভিডিও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, তারপরে গুগল জুম, তারপরে গুগল মিট, এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে আমরা সেই অফিসিয়াল কাজগুলো আমরা অনেক সময় বাসায় বসেও করতে পারি। তো এগুলো সব কিছুই কিন্তু এই আইসিটির যে বৃহৎ যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে নির্দেশন করে। তো আমরা যে যোগাযোগ মাধ্যমের যে আইসিটির যে ব্যবহারগুলো আসছে, সেগুলো আসছে কিন্তু আমাদের যে এখন বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বকে একসাথে এক মুষ্টিবদ্ধর ভিতরে এনেছে। তো এটাও একটা আইসিটির বিরাট একটা ভূমিকা কিন্তু আমাদের মানব জীবন এবং বিশ্বকে একটা বিরাট একটা কল্যাণময় বিষয় কিন্তু হয়ে উঠে দাঁড়াচ্ছে আইসিটিটা। তো এখন সেক্ষেত্রে আমাদের যদি কর্মসংস্থানে যাই, আমরা যদি দেখতে পারি যে অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের যে কর্মসংস্থান, এক্ষেত্রে ফ্লান্সিংগুলো করে থাকে। ফ্লান্সিং বিষয়টা কি? ফ্লান্সিং হলো, দেখা যাচ্ছে কোনো একটা বাইরের দেশের কোম্পানি, দেখা যাচ্ছে বাইরের দেশের কোম্পানিগুলো কি করছে, তোমার
আহ, যে তাদের যে কাজ, সেই কাজটা দেখা যাচ্ছে আমরা যেমন প্রোগ্রামিং যদি আমরা দেখতে যাই, তো এই প্রোগ্রামিং অনেক বিশাল একটা প্রোগ্রামিং, যেমন চ্যাট জিটিপি, তারপর জেমিনি আছে, ঠিক আছে, এরকম অনেক তোমার যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলো সলভ করে থাকি। তো এগুলো প্রোগ্রাম তো আমাদের করতে হয়, তো প্রোগ্রাম তো একটা দুইটা প্রোগ্রাম কিন্তু এই জায়গায় দিলে কিন্তু হয় না, এখানে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ তোমার প্রোগ্রাম সেট করতে হয়। তো এই প্রোগ্রাম তো একার পক্ষে তো সম্ভব না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এই প্রোগ্রামিং বিষয়টা পারে, তো এই ক্ষেত্রে পৃথিবীর সকল দেশ থেকে এই সমস্ত লোক যারা মনে করো যে এই প্রোগ্রামগুলো পারে, তাদেরকে হায়ার করা হয়, হায়ার করে তাদেরও কিছু অর্থ উপার্জন হয়, এবং কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিও তারা একটা ভালো একটা অ্যাপস বা ভালো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি অনেক যারা এডুকেটেড পার্সন আছে, যারা তোমরা যারা আইসিটি পড়ছো, আইসিটি পড়ার পরে কি হবে, সি প্রোগ্রামিং, এইচটিএমএল, তারপর পাইথন, হ্যাঁ, তারপর জাভা প্লাস প্লাস, এরকম অনেক ধরনের তোমরা কাজগুলো যে প্রোগ্রামিং ভাষা, এই ভাষাগুলো যদি তোমরা শিখতে পারো, তাহলে তোমরাও দেখা যাচ্ছে কোনো একটা বড় কোম্পানি, আমেরিকান কোম্পানি হতে পারে, চায়না কোম্পানি হতে পারে, সেখানে তোমরা কি করতে পারো, কাজ করে বা আউটসোর্সিং কাজ করে সেখান থেকেও তোমরা ডলার আয় করতে পারো বাংলাদেশের জন্য। তো এই ক্ষেত্রেও যারা বেকারগ্রস্ত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে কর্মসংস্থানের জন্য আইসিটি ব্যাপক একটা ভূমিকা তোমাদের কিন্তু রেখেছে। তো সেক্ষেত্রে আমরা যদি যাই কর্মসংস্থানের দিক থেকে, তোমরা এটা সিকিউতেও যদি আসে বা এমসিকিউতেও আসে, তোমরা, আমি আশা করি তোমরা খুবই ভালোভাবে এই টপিকগুলো পড়ে গেলে লাইন বাই লাইন, তাহলে তোমাদের সবচাইতে সুবিধা হবে তোমাদের এমসিকিউ প্লাস সিকিউ এর অ্যান্সারগুলো করতে। তো এরপরে আমরা যাচ্ছি শিক্ষা। এই যে আমাদের শিক্ষার ক্ষেত্রে আইসিটির ব্যবহার, শিক্ষার ক্ষেত্রে আইসিটির ব্যবহারের দিক থেকে আমরা যদি দেখি, যে আমরা যে প্রজেক্টরে ক্লাস করি, অনেক সময় স্মার্ট বোর্ডে ক্লাস করি, আবার এই যে আমি যে একটা আইসিটি ক্লাস নিচ্ছি প্রথম অধ্যায়ে, এই আইসিটি ক্লাসও কিন্তু তোমরা একটা সেলফোনের মাধ্যমেই দেখছো বা একটা প্রযুক্তির মাধ্যমেই দেখছো, যেখান থেকে ইন্টারনেট সিস্টেম, সেখানে তোমাদের ক্যামেরা সিস্টেম, ঠিক আছে। তো এই সিস্টেমগুলো ব্যবহার করে আমরা কিন্তু কি করতে পারছি, যে আমার এখানে উপস্থিত না থেকেও তোমরা যে লাইভে এই যে ক্লাসগুলো করছো, এই যে লাইভে ক্লাসগুলো উপস্থিত হতে পারছো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, এটাও কিন্তু একটা শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি ভূমিকা রাখছে আমাদের জন্য। যখন আমরা 2010 সাল, বাংলাদেশে যখন 2010 থেকে 2016-17 পর্যন্ত আমরা দেখেছি কি, এখানে আমাদের 4Gটা তখন কেবলই সেট আপ হয় 2016 সালের দিকে, তার 15 বা 14 দিকে 4Gটা আসে, কিন্তু আস্তে আস্তে গ্রাম পর্যায়ে যেতে প্রায় 16, 17, 18 সাল পর্যন্ত লেগে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের হয় কি, তখন আমরা কিন্তু এই যে ভিডিও ক্লাস বা তোমার লাইভে ক্লাস নেওয়া যায় বা অনলাইনে ক্লাস নিয়ে যে তোমরাও এখান থেকে উপকৃত হবা, এই জিনিসগুলো কিন্তু ছিল না তখন। আস্তে আস্তে এই যে আইসিটির বা এই যে তোমার যে টেকনোলজির যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা কিন্তু তোমাদেরকেও কাজটাকে অনেক ইজি করে দিয়েছে, যার কারণে তোমরা ঘরে বসেই আমাদের কিন্তু এই ক্লাসগুলো করতে পারছো, এবং এখান থেকে প্রস্তুতি নিয়ে তোমরা এক্সাম হল থেকে, অনেক স্টুডেন্ট আছে তারা অনেক অনেক ভালো ভালো জায়গায় গেছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এখনও প্রায় বাংলাদেশের সুনামধন্য ইউনিভার্সিটি থেকে আইসিটি এবং তোমার যে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে পড়ে অনেক ভালো ভালো জায়গায় আছে তারা। তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমার এই আইসিটির অগ্রযাত্রা থেকে আমাদের ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে আমাদের আরও একটা দেখতে পারি, শিক্ষার পরে আমাদের পরবর্তী টপিক আছে কি, তোমার চিকিৎসা বিজ্ঞানের সবচাইতে অগ্রযাত্রা হয়েছে এই সাম্প্রতিক। আমরা সাম্প্রতিক জানতে পারছি যে তোমার এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, এই ধরনের অনেক চিকিৎসা বিজ্ঞান, ক্রায়ো সার্জারি, তো এই যে চিকিৎসা বিজ্ঞানের যে ব্যাপক পরিসর হয়েছে, এগুলো কিন্তু সব এই আইসিটির যে অগ্রযাত্রা এবং উদ্ভাবন, এটাকে বলা হয় আইসিটির স্বর্ণযুগ, ঠিক আছে। কোনো কিছু যদি বেশি মানে অনেক বেশি তোমার প্রভাব যদি কোনো কিছু বিস্তার করে, সেক্ষেত্রে বলা হয় কি এটা সেই সাবজেক্টের বা যেই বিষয়ের উপরে অনেক বেশি বিস্তার লাভ করে, সেটাকে বলা হয় স্বর্ণযুগ। তো এই যে আইসিটি স্বর্ণযুগের আসার কারণে আমরা কিন্তু এই যে চিকিৎসা বিজ্ঞানকে এত বেশি আধুনিক করতে পারছি, এবং চিকিৎসা বিজ্ঞানের যে তোমার এখন যে তোমার ব্যথানাশক যে ক্রায়ো সার্জারি করা হয়, সেটা স্কিনের উপরে বিভিন্ন টিউমার, এই টিউমারগুলো নাইট্রোজেনের প্রায় -196 ডিগ্রি তাপমাত্রা, -196 ডিগ্রি তাপমাত্রা, নাইট্রোজেন, তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে তোমাদের কার্বন ডাইঅক্সাইডও ব্যবহার করা হয়, তরল কার্বন ডাইঅক্সাইডও ব্যবহার করা হয়, তার সাথে তোমার হাইড্রোজেন গ্যাসও কিন্তু ব্যবহার করা হয়।
হাইড্রোজেন ব্যবহার করা হয়, নাইট্রোজেন গ্যাসও কিন্তু ব্যবহার করা হয়। তো এইগুলো দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণ ঠান্ডা অবস্থায় থাকে, ঘনীভূত করলে তরল অবস্থায় আসে এবং তরল অবস্থায় আসার পরে এটা প্রচণ্ড পরিমাণ কী হয়, ঠান্ডা অনুভূতি হয় এবং এই ঠান্ডা থেকে ব্যথানাশকভাবে আমরা যে কোনো সার্জারি, টিউমার বলো বা তোমার লিভারে বা কিডনিতে যে তোমার ইয়ে থাকে, এটাকে বলে ক্রায়োরব। এই যে তোমার যেগুলো ইন্টারনাল ভিতরের যে অপারেশনগুলো করে, ঠিক আছে, তো এই অপারেশনগুলো আমরা কি করতে পারি, তোমার এই যে আইসিটির যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রার মাধ্যমে আমাদের খুবই সহজ করে ফেলেছে, ঠিক আছে। অনেক সময় কি চিকিৎসা বিজ্ঞানের এই ক্ষেত্রে তোমাদের ক্রায়ো সার্জারিতে যখন যাওয়া হবে, ক্রায়ো সার্জারি বিষয়টা তোমরা যখন খুব মন দিয়ে যখন পড়বে, তখন দেখবে যে আসলেই যে মানুষ যে আগে মনে করো যে ওটি করতে ভয় পেত, সেইগুলো এখন অনেকটা কত ইজি হয়ে গেছে। আগে ফ্র্যাকচার হয়ে গেলে, হাত পা ফ্র্যাকচার হয়ে গেলে সেটা মনে করো যে সারানো যেত না, অনেক সময় জন্মগতভাবেও হাত পা ফ্র্যাকচার থাকে। তো সেটাও এখন আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা সফল হতে পারছি, মানে তোমার চিকিৎসা বিজ্ঞানে। তো এই ক্ষেত্রে আমাদের যে চিকিৎসার পরে আমরা আসছি কি গবেষণা। দেখো, গবেষণার ক্ষেত্রে যে তোমার তথ্য এবং প্রযুক্তির যে ব্যবহার, এই এটা তোমাদের বলার বাহুল্যই রাখে না যে এত বেশি প্রসার বিস্তার করেছে যে গবেষণার ক্ষেত্রে। আমরা যে এখন তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি, প্লাস তোমরা যে খাবারগুলো খাচ্ছ এবং দৈনন্দিন জীবনে যেই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা ব্যবহার করছো, এগুলো সবগুলোই কিন্তু তোমার এই গবেষণার ফল। হ্যাঁ, তো অনেক বিজ্ঞানীগুলো আছে যারা তাদের গবেষণা করার পরে সেই গবেষণার যদি কোনো রিপোর্ট যদি সে যদি মানে তার সংরক্ষণ করা না থাকে, তাহলে কিন্তু যদি সে যতটুকু গবেষণা করেছে তার যদি ফল যদি আমরা না পাই, তাহলে সেই গবেষণাটাই বৃথা হয়ে যায়। তো এই জন্য এই ডাটাগুলো সবসময় এন্ট্রি করে রাখা হয়, যেন ভবিষ্যতের তোমার কোনো একটা যদি তার পরবর্তী যে গবেষকগুলো বা তার যে শীর্ষগুলো আছে, সেই শীর্ষগুলো আসার পরে তোমার এটা নিয়ে আবার তার কাজ করতে পারে। তো এই জন্য সমস্ত গবেষকগুলো চেষ্টা করে যে তাদের যে গবেষণা, এই গবেষণাগুলো একটু লিপিবদ্ধ করা। এক্ষেত্রেও আমাদের যে হার্ড ডিস্ক আছে, এসএসডি আছে, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি। বিশাল আকারে তোমার একটা মেমোরি আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারি। তো গবেষণার ক্ষেত্রে আমরা দেখো আমাদের কি কি লাভ হয়েছে গবেষণা করার পর। এই যে আমরা যে খাবার খাচ্ছি, এই যে হাইব্রিড নামে যে সবজিগুলো উৎপাদন হচ্ছে বাজারে, যে হাইব্রিড সংক্রায়ন যে সবজিগুলো, হাইব্রিডের বাংলা হলো কি সংক্রায়ন, বা তোমার কোনো একটা দুইটা বা ততোধিক উদ্ভিদের বা ফসলের থেকে মনে করো যে উন্নত জাত তৈরি করাকে বলা হচ্ছে কি সংক্রায়ন। এক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিনের গবেষণা দরকার হয়। গবেষণা করার পরে আমরা যে এখন বিঘা ভূমিতে আমরা কতটুকু বিঘা জমিতে আমরা প্রায় 30 মণ 25 মণ 28 মণ করে ধান পেতাম, কিন্তু আমাদের আগে যারা পূর্বপুরুষ ছিল তারা দেখা যেত কি যে প্রায় বিঘা জমিতে প্রায় 10 বা 12 মণ বা 5-7 মণ মতো করে ধান হতো। তো এখন দেখা যাচ্ছে কি এই বিজ্ঞানের অগ্রযাত্রা, এই গবেষণার ফলে আমরা কি পারছি, আমরা কৃত্রিমভাবে উন্নত জাত উদ্ভাবন করতে পারছি। এবং সেই সাথে আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেমন মাংসাশী প্রাণী, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি পোলট্রি কিন্তু একটা হাইব্রিড একটা পাখি, বলা যেতে পারে অ্যাভিস পরিবারের অন্তর্ভুক্ত। তো এই পোলট্রি দেখা যাচ্ছে কি অনেক ক্রসিং করার পরে এটাকেও দেখা যাচ্ছে অল্প দিনে অনেক বেশি কি করা হচ্ছে, প্রযুক্তিগত ব্যবহার করার পরে এটাকে বৃদ্ধি করা হচ্ছে। এবং বৃদ্ধি করার পরে দেশের এবং দেশের বাইরের দেশও যারা আছে তাদেরও কিন্তু এই যে আমিষের চাহিদা কিন্তু খুব গুরুতরভাবে পূরণ করার জন্য কিন্তু পোলট্রি চাষ করা হচ্ছে। দেখো এইগুলো সবগুলো কিন্তু একে অপরের সাথে কি আইসিটি বা তোমার তথ্য এবং প্রযুক্তির উপরে নির্ভর। এই তথ্যগুলো রাখবে, প্রযুক্তি যত বেশি আমরা ব্যবহার করতে পারবো তত বেশি আধুনিক হতে পারবো, ঠিক আছে। এবং অফিসে আমরা এরপরে আছে অফিসে তোমার প্রযুক্তির ব্যবহার। অফিসে যদি আমরা প্রযুক্তিগুলো ব্যবহার করি, অফিসে অনেক সময় আমাদের কাজে যাওয়া লাগে না। অনেক সময় আছে কি এমডি স্যার বলো বা একটা অফিসের সিও বলো বা এমপ্লয়েড বলো, তাদের অনেক সময় বাসার কাজ থাকে বা এমন কাজ আছে সেই কাজগুলো তারা খুব দ্রুত কমপ্লিট করতে হবে বা বেশি সময় দিতে হবে। দেখা যাচ্ছে আরামদায়কভাবে আমি একটু কাজটা করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজগুলো বাসায়ও আনতে পারছে। তো এইভাবে আর কি প্রযুক্তিগতভাবে আমরা নেট লাইন নিতে পারছি, ওয়াইফাই লাইন নিতে পারছি এবং ব্রডব্যান্ড লাইন নিয়ে আমরা কি করছি, সবাই একত্রে এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারছি। এখন দেখা যায় কি অনেক সময় এর পরবর্তীতে
আইসিটিতে আছে আমাদের তোমাদের তার পরবর্তী চ্যাপ্টারে যে টপোলজি, এই টপোলজিগুলো ব্যবহার করে আমরা অনেকেই মিলে একটা কাজ কিন্তু খুব দ্রুত সময়ে, অল্প সময়ে কিন্তু আমরা একটা কাজ ক্লোজ করে ফেলে দিতে পারি। তো এই ক্ষেত্রেও কিন্তু অফিসের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার, এগুলো অনেক বেশি তোমার প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। তারপরে আছে কি বাসস্থান, বাসস্থানের ভিতরে সবচাইতে আছে স্মার্ট হোম। এই স্মার্ট হোমটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আইসিটির ভিতরে। স্মার্ট হোম, স্মার্ট হোম, এই স্মার্ট হোম এই টপিকটা এটা কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি এই স্মার্ট হোম থেকে অনেক বেশি প্রশ্ন হয় বা বিগত সালে হয়েছে বা ভবিষ্যতে হবে। স্মার্ট হোমটা কি জিনিস? এই স্মার্ট হোম বিষয়ে থাকবে কি, এই বাসায় দেখা যাচ্ছে ওয়াইফাই লাইন থাকবে, ওয়াইফাই। তারপরে আমাদের থাকতে পারে কি, এখানে তোমার অনেক সময় হয় কি, যেমন হোয়াইট হাউস, আমেরিকার যে তোমার তোমার প্রেসিডেন্ট যেখানে থাকে হোয়াইট হাউস, এই হোয়াইট হাউসে কি লকেট ট্রান্সফার বলো, তার বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, সেক্ষেত্রেও কিন্তু ওই হোয়াইট হাউসটাকেও আমাদের কিন্তু তুলনা করতে পারি কিসের সাথে? স্মার্ট হোমের সাথে তুলনা করতে পারি। যেমন রাশিয়ার ভালাদিমির পুতিন, এই পুতিনও যেখানে আছে সেখানেও কিন্তু তার যে বাসা বাড়ি, সেই বাসা বাড়িটার সমস্ত ফ্যাসিলিটি প্রযুক্তিগতভাবে অনেক বেশি ডেভেলপমেন্ট। এখানে ওয়াইফাই আছে, সিসি ক্যামেরা আছে, ঠিক আছে, মানুষের সাথে যোগাযোগ করার জন্য ওয়াকি টকি আছে, বা তার যে তোমার গোয়েন্দা সংস্থার জন্য রিপোর্ট করার জন্য সেখানে তার সর্বদা তোমার স্পাই আছে। তো এইগুলো সবগুলো মিলে আমরা একটা কি তৈরি করতে পারি? স্মার্ট হোম তৈরি করতে পারি, যেখানে আমাদের তোমার কি করতে পারি, যে সমস্ত রকম সুযোগ সুবিধা একজন মানুষের বা একটা উচ্চতর, মনে করো যে উচ্চতর বৈশিষ্ট্য সম্পূর্ণ যেসব মানুষ, হ্যাঁ, যাদেরকে আমরা মনে করো যে একটু জ্ঞানী গুণী বা তোমার অনেক বেশি ভালো জানি, বা হতে পারে যে তিনি অনেক বেশি খারাপ, তাকে প্রোটেকশনের জন্য একটা ভালো সুন্দর পরিবেশ দরকার। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি, স্মার্ট হোমটা আমরা ব্যবহার করতে পারি। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ই কমার্স, পরে আছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি দেখছি কি, ই কমার্স সিস্টেমে আমরা দেখছি ফেসবুক বলো, টুইটার বলো, তারপরে ইনস্টাগ্রাম বলো, এখন টুইটার তো এক্স হয়েছে, এক্স হ্যান্ডেল, তো টুইটার, এক্স হ্যান্ডেল, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে তোমার ইউটিউব, এখানে দেখবে বিভিন্ন রকম বিজ্ঞাপনগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের যে সৃজনশীলতা, যে প্রতিভা, এই প্রতিভাগুলো যেমন তাদের ভিতরে ফুটে উঠছে, এবং তার সাথে তারা কি করতে পারছে, বিজ্ঞাপন জিনিসটা দিতে পারছে, যে আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই বৈশিষ্ট্য, এইভাবে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে তাদের ব্যবসা কি করছে, ডেভেলপমেন্ট করছে। তো এটাও একটা কি বলা হচ্ছে, যে প্রযুক্তির যে ব্যবহার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু প্রযুক্তি অনেক বেশি ব্যবহার করছে। আবার আছে কি বিনোদন এবং সামাজিক যোগাযোগ। বিনোদনের ক্ষেত্রে আমরা যেমন দেখি টিভি বলো, তারপরে ফোন বলো, মুভি, তারপরে তোমার নাটক বা ড্রামা, বিভিন্ন ধরনের তোমার যেগুলো আছে বিনোদনের জগৎ, গেমিং সিস্টেম। এখন বর্তমানে তোমাদের যে জেনারেশন, এখন যে তোমাদের জেন জির একটু নিচে আর কি, যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে, এরা তো ফ্রি ফায়ার পাবজি পেলে আর এদের আর ভাত টাত কিছু লাগে না, হ্যাঁ, এদের খাবার দাবার কিচ্ছু লাগে না। এরা সারাদিন যদি গেম খেলা নিয়ে যদি এদের ফেলে রাখো, তো এরা পড়াশুনো বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে এরা খালি গেম গেম গেম, হ্যাঁ। তো এগুলো এক্ষেত্রে বা যা এদের যে বাবা মা, আমি তাদেরও অনেক দোষ দেব। কারণ সন্তানরা যদি বায়না করে বা খুব চাহিদা রাখে, তো এদের সন্তানকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে যায়, হ্যাঁ, সন্তানের প্রতি যে অনেক দায়িত্ব, এবং সন্তান আমাদের একটা মাত্র সন্তান, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি করে, এদের সন্তানের প্রতি এতটা অমনোযোগী হয়ে যায় যে এদের হাতে ফোন তুলে দেওয়ার পরে এরা শুধু গেম ছাড়া আর কিছু বোঝে না, গেম। আবার অনেক বাবা মা আছে যারা সন্তানের কে সময় দিতে চায় না, জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য আবার কি করে, তাদের হাতে ফোন তুলে দেয়, যে ভাত খাচ্ছে, ভাত খেতে খেতে অনেক ফোন। এরকম অনেক আছে যে ফোন না পেলে ভাত আর পেটের ভিতরে ঢোকে না। এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আছে যারা ফোন দেখতে দেখতে খাবার খায়। এরা কিন্তু এই ফোনের প্রতি আসক্ত হয়ে গেছে এবং গেমের প্রতি আসক্ত হয়ে গেছে। এটা কিন্তু একটা কুফল, যে প্রযুক্তির যে ব্যবহারের একটা কুফল, যার কারণে যুব সমাজ বা এই যে যুবক যুবতীরা যে মনে করেন ধ্বংস হয়ে যাচ্ছে, এটার কিন্তু পুরোটাই প্রযুক্তির উপরেও একটা খারাপ একটা দিক। কিন্তু আমরা চেষ্টা করব প্রযুক্তির ভালো ব্যবহারগুলো আমরা করার, কারণ প্রযুক্তি যেহেতু মানব জীবন এবং মানব কুলের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে, আমরা চেষ্টা করবো এটাকে ভালো কাজে ব্যবহার করতে, অকাজে যেন ব্যবহার না করি। তো সেক্ষেত্রে আমাদের সবসময় দেখতে হবে কি, মনের অনেক সময় খোরাক থাকে, হ্যাঁ, একটু খারাপ লাগা থাকতে পারে, এই সময় দেখা যাচ্ছে মুভি দেখলে বা একটু ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটু স্ক্রলিং করলে দেখা যাচ্ছে খুবই ভালো লাগে, হ্যাঁ। তো স্ক্রলিং করতে খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমরা একটু বিনোদন হিসেবেও আমরা প্রযুক্তিগত ব্যবহারকে আমরা ব্যবহার নিই।